তেইউল কুর সাথে হাত মিলিয়ে বলে সে তাকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছে, কারণ সে তার অনেক বড় ফ্যান। এই কথায় কু বলে এত সুন্দর আর জোয়ান একটা ফ্যানের সাথে দেখা করতে পেরে সেও বেশ খুশি। কু তার নাম জানতে চাইলে তেইউল তার নাম না বলে সে এখানকার না, সে ঘুরতে এসেছে আর এই প্রথমবার সে কোরিয়ার সাম্রাজ্য দেখছে। সবকিছুই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমবার এসেছো, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তুমি হয়তো এখানকারই। এই কথায় তেইউল বলে সে আর্টসের স্টুডেন্ট। তাকে এমন আবোল তাবোল কথা বলতে দেখে লিগনের খুব হাসি পায়। সে কুকে বলে আজকের মতো এখানেই থামতে, পরের শুক্রবার সে তার সাথে দেখা করবে। এই বলে তেইউলকে নিয়ে চলে যায়। তবে কু এক বিষণ্ণ চেহারা নিয়ে অনেকটা সময় এখানেই দাঁড়িয়ে থাকে। বাড়ি এসে সে খুব রেগে যায়, বলে আমি তোমার জন্য হাসি আর তুমি অন্য কারোর জন্য হাসো। এদিকে তারা হেলিকপ্টারে করে যাওয়ার সময় মেয়েটার দিকে তাকাতেই তার মনে পড়ে রাজা সাহেব বলেছিল সে কুর থেকেও অনেক সুন্দরী একটা মেয়েকে পেয়েছে। সে ভাবে এর মানে কি এটাই সেই মেয়ে। লিগন তার ইশারা দেখে বুঝতে পেরে বলে সে যেমনটা ভাবছে ঠিক তেমনই, এই সেই মেয়ে। তেইউল চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে এই চাঁদটাও তার দুনিয়ার চাঁদের মতো। এরপরের কথাটা বলতে গেলে সামনে মানুষ দেখে সে চুপ হয়ে যায়। তাই লিগন তার হাত নিয়ে হাতে লিখে জানতে চায় তাহলে কি। তেইউল তার হাতে লিখে তাহলে তোমাদের দুনিয়াতে কি সেই একই কাহিনী আছে, চাঁদের মধ্যে যে খরগোশ বসবাস করে। লিগন তার হাতে লিখে আরে চাঁদে কোনো খরগোশ থাকে না, আর্টসের স্টুডেন্ট। তাদেরকে এসব করতে দেখে তো তারা দুজন খুবই অবাক হয়। বাড়ি এসে সে তেইউলের জন্য এক মজার খাবার বানাতে শুরু করে। তেইউল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বলে আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার দুনিয়ায় কতটা একা ছিলে। যখন আমি শহরে ঘুরছিলাম নিজের আইডেন্টিটি প্রমাণ করার জন্য কিচ্ছু ছিল না। এই কথায় লিগন বলে আচ্ছা তোমার এখানে একা একা ফিল হচ্ছে। সে তাকে তার কাছে আসতে বলে, তার মাথায় ঢুসা দিয়ে বলে মন তো চাইছিল যে তোমার মাথাটা ছুঁয়ে দেখি, কিন্তু হাত ভেজা তাই করতে পারলাম না। তার এমন সুন্দর ব্যবহার দেখে তেইউল বলে মনে হচ্ছে না এসব তুমি প্রথমবার করছো। তো তুমি কি ভাবছো এর আগেও আমি কাউকে ডেট করেছি? কেন ইন্টারনেটে খুঁজে কিছু পাওনি বুঝি? তেইউল তার দিকে তাকিয়ে বলে আসলে তুমি খুব ভালো একটা মানুষ। লিগন তার দিকে ফিরতেই তেইউল তার গলায় থাকা সেই আঘাতের চিহ্ন দেখতে পায়। লিগন তাকে সবটা বলে। এজন্যই দাদিমা তার সাথে এত ভালো ব্যবহার করেনি, কারণ দাদি তাকে অনেক কষ্টে মানুষ করেছে, আর তার আঙ্কেল লি যে সব সময় তার পাশে ছিল। এসব শুনে তেইউল একদম শান্ত হয়ে যায়। তাকে এমন করতে দেখে লিগন বলে আচ্ছা শুধু এটুকুই? আমি ভেবেছিলাম আমার কাহিনী শুনে তুমি আমায় জড়িয়ে ধরবে। তাহলে পুলিশওয়ালারা তো অনেক কঠোর মনের মানুষ। তার এই কথায় তেইউল বলে সে তার আইডি কার্ড কবে দেবে, সে এখান থেকে যেতে চায়। লিগন বলে তাকে সব সময়ের জন্য এখানেই থাকতে হবে, সে তাকে যেতে দেবে না। এই কথায় তেইউল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বাহিরে ক্যাপ্টেন ইয়ং দাঁড়িয়ে তেইউলের কথাই ভাবছিল, তার কথাবার্তা এবং সেই লোকেদের বলা কথা যে এই মেয়েটার নাম লুনা, আর পুলিশ অফিসার তাকে বলেছিল এই লুনা নামের মেয়েটা অনেক আগে থেকেই চুরি বাটপাড়ির মধ্যে সামিল রয়েছে। তাই সে ওই ডিটেকটিভকে সেই গ্লাসে রাখা ফিঙ্গার দিয়ে তার সম্পর্কে সমস্ত তথ্য বের করতে বলে। অন্যদিকে রিপাবলিক অফ কোরিয়াতে স্যাংজির তেইউলের কথা খুব মনে পড়ছিল। সে তার পায়ের জুতোগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখানো হয় একদিন স্কুল যাওয়ার পথে এক গলিতে কয়েকজন ছেলে মিলে স্যাংজিকে ইচ্ছে মতো মারছিল। এমন সময় তেইউল এসে সবকটাকে মেরে পুলিশে ধরিয়ে দেয়। এরপর সে তার ব্যাগ থেকে তাকে এই জুতাগুলো দিয়েছিল আর বলেছিল সে যেন কাল সকাল থেকে তাইকোয়ান্ডো জয়েন করে। জীবনের সকল পরিস্থিতিতে টিকে থাকতে হলে তাকে বাহাদুর হতে হবে। এসব ভেবে শিনজির তার কথা খুব মনে পড়ছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না তেইউল কেন কোনো মেসেজ করছে না, কল করছে না, সে কোথায় চলে গেছে। এদিকে লিগন তাকে খাবার খেতে নিয়ে আসে। সে বলে মাংস ভাত সে খুব মজা করে রান্না করতে পারে, ছোটবেলায় দাদি নোয়া তাকে শিখিয়েছে। তার আইডি কার্ডটা দিয়ে বলে সে এটা তাকে এজন্যই দেয়নি যাতে করে সে চলে যাওয়ার কথা না বলে। তেইউল আইডি কার্ডটা দেখে খুবই অবাক হয়, এই নেভি ব্লু জ্যাকেটটা তার আর এই আইডি কার্ডটাও তার। এটা কিভাবে তার কাছে 25 বছর যাবৎ থাকতে পারে? লিগন বলে সে নিজেও জানে না এর উত্তর কি, তবে কোনো এক মানুষের কাছ থেকে এটা তার কাছে রয়ে গেছে, আর একমাত্র সেই এসবের উত্তর ছিল। কিন্তু সে জানে না সেই মানুষটা কে ছিল। তবে একদিন না একদিন সে তাকে ঠিক খুঁজে বের করবে, কারণ সেই এই গল্পের শুরু এবং শেষ। এমন সময় ইয়ং খবর নিয়ে আসে প্রাইম মিনিস্টার কু এনএসসির মিটিং ডেকেছে। এই কথাটা শুনে লিগন চমকে ওঠে। তেইউল অবাক হয়ে বলে এনএসসি মিটিং মানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, কিছু কি হয়েছে? লিগন বলে সে তাকে কাল সকালে তার দুনিয়ায় ছেড়ে আসার কথা ভেবেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে হয়তো আজই করতে হবে। তেইউলকে তার জন্য চিন্তা করতে বারণ করে সব
ঠিক হবে। জাপানের কিছু জাহাজ কোরিয়ার সীমানার ধার প্রান্তে চলে এসেছে, তবে কোরিয়া থেকে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে তারা যেন সামনের দিকে অগ্রসর না হয়। পরীক্ষা চালিয়ে এটাও জানতে পেরেছে তাদের কাছে মিসাইল রয়েছে, তারা চাইলেই যে কোনো মুহূর্তেই কোরিয়ার উপর হামলা করতে পারে। তবে কো এসব কিছু মোটেও সহ্য করতে চাচ্ছে না, কারণ গত 2 বছর তাদেরকে এভাবে ছাড় দিয়ে তারা মাথায় উঠিয়ে দিয়েছে। পার্টির কারো কারো মনে হচ্ছে এরকমটা করা খুবই বোকামো হবে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই ভালো হবে। এসব বিষয় নিয়ে রাজার সাথে কথা হলে সেও প্রচন্ড রেগে যায়। লিগন বলে যেহেতু জাপান শুধুমাত্র তাদের চিন্তা করছে, তাই তারাও কোরিয়ার চিন্তাই করবে। তাদের সীমানায় তো দূর 1 মিলিমিটারেও আসতে দেবে না। এবার সে দাদিকে মেহমানের সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে বলে। দাদি সমস্ত জিনিস নিয়ে আসতে গিয়ে দেখে বক্সে আইডি কার্ডটা নেই। সে কন্ট্রোল রুমে কল করে জানতে চায় তার রুমে কি কেউ এসেছিল নাকি, তবে সেখান থেকে জানানো হয় এরকম কিছুই হয়নি, এটা শুধুমাত্র তার ভুল ধারণা। দাদি খুবই অবাক হয় এবং লিগনকে বলে সবকিছু থাকলেও মেহমানের আইডি কার্ডটা গায়েব হয়ে গেছে। এই কথায় লিগন খুব শান্তভাবে বলে দাদি যা কিছু হওয়ার ছিল তা হয়ে গেছে। সে তার দাদিকে বলে এজন্যই 25 বছর আগে এরকম কিছু হয়েছিল। দাদি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে বলে পরে তাকে সবকিছু খুলে বলবে। তাদেরকে চলে যেতে বলে তেইউলের সাথে সে একান্তে কথা বলতে চায়। তেইউল তাকে বলে সে বলেছিল কোরিয়ার সাথে জাপানের যুদ্ধ হওয়ার কথা ছিল, এর মানে কোরিয়াতে এখনো এসব কিছু চলছে। লিগন তাকে চিন্তা করতে বারণ করে, কারণ সেও একজন লেফটেন্যান্ট এবং তাদের রাজ পরিবারে এই পোশাক তখনই পরা হয় যখন তারা জয় নিয়ে ফিরে আসবে। সে তাকে বলে সেও তার কাছে ফিরবে। তেইউল জানতে চায় সে কি আবারও আসবে তার দুনিয়াতে। লিগন বলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? তেইউল বলে হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। এর ওই ধারাবাহিকতায় সে রিপাবলিক অফ কোরিয়াতে তেইউলকে ছেড়ে চলে যায়। তার দুনিয়াতে এসে তেইউল মেসেজে শিনজের কাছে জানতে চায় সে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, তাই পুল গেমে অংশগ্রহণ করতে পারেনি। তবে কে জিতেছে? শিনজি বলে আজকাল তুমি একটু বেশি ব্যস্ত থাকছো, পুল গেম জানমি জিতেছে। বাড়ি এসে সে তার বাবাকে জড়িয়ে ধরে বলে তার বাবা যেন তার উপর রাগ না করে, সে ওয়ান্ডারল্যান্ডে অ্যালিসের মতো হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে তার বাবা খুবই অবাক হয়, এর মানে কি সে বাসায় ছিল না? অর্থাৎ তেইউল যে কোথায় ছিল বা সে যে গায়েব হয়ে গিয়েছিল এই ব্যাপারে তার বাবা কোনো কিছুই জানতে পারেনি। এসবে বেচারি বেঁচে যায়, সাথে সে খুব অবাকও হয়। এবার একটু পার্ট নিয়ে বলে বাবা তোমার আমার কোনো চিন্তা নেই, তোমার সাথে আর কোনো কথা নেই। তার বাবা সেই ঘোড়াওয়ালা সম্পর্কে বলতে শুরু করে নারীর কাছ থেকে জানতে পেরেছে ঘোড়াওয়ালা ঘোড়াটা নিয়ে চলে গেছে। কেমন মানুষ, সে তার জন্য কফি বানিয়েছিল, একটাবার মানুষ বিদায় তো জানিয়ে যায়, বলে তো যায়। এসব শুনে তেইউলের ভালো লাগে না। সে বলে বাবা ঘোড়াওয়ালা বলে গিয়েছে সে আবারও ফিরে আসবে। অন্যদিকে কিংডম অফ কোরিয়াতে লিগন হেলিকপ্টারে করে বোর্ডে চলে আসে। তাকে দেখে ক্যাপ্টেন খুবই অবাক হয়, সে আশা করেনি রাজা সাহেব নিজে এখানে চলে আসবে। এই কথায় লিগন বলে আজ সে নিজেকে রাজা মনে করে এখানে আসেনি, সেও তাদের মতোই একজন। প্রয়োজনে আজ সে এই জাহাজের সর্বশেষ একজন হয়ে ফিরতে চায়। অন্যদিকে জাপানের লোকেরা তাদের জাহাজে রাজার ফ্ল্যাগ দেখে বুঝতে পারে জাহাজে স্বয়ং রাজা নিজে এসেছে। এই ব্যাপারগুলো তারা উপর মহলে জানালে উপর মহল থেকে বলা হয় তারা যেন মোটেও পিছপা না হয়, প্রয়োজনে রাজাকে সহ নিঃশেষ করে দেবে। এদিকে এই বিষয়গুলো নিয়ে কু চিন্তিত হয়ে পড়ে, কারণ তারাও এবার জানতে পেরেছে রাজা সাহেব নিজে বোর্ডে গিয়েছে। আর জাপানিরা যেভাবে তাদের সীমানার দিকে অগ্রসর হচ্ছে, যদি কিছু হয়ে যায় তাহলে তারা কোনোভাবেই রাজাকে বাঁচাতে পারবে না। একই রকম ভাবে ইয়ংকে তার পরোয়া করতে দেখে লিগন তাকে এসব করতে বারণ করে। লিগন বলে ক্যাপ্টেন ইয়ং যেন আজ তাকে বাঁচানোর কথা বাদ দিয়ে দেশকে বাঁচানোর কথা ভাবে। এবার রাজার আদেশে ক্যাপ্টেন সবাইকে চারদিক থেকে দ্রুত সামনের দিকে অগ্রসর হতে বলে। এত কিছুর পরও যখন জাপান তাদের সীমানা থেকে পিছপা হচ্ছিল না, এমন সময় রাজা তাদের উপর হামলা করার আদেশ দেয়। কারণ তার মনে হচ্ছে যদি তারা এমনটা না করে তাহলে তারা ভাববে আমরা ভয় পেয়ে আছি। আর এই মুহূর্তে তাদেরকে এভাবে সতর্কবার্তা দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবার লাগাতার জাপানি জাহাজগুলোর উপর হামলা হতে শুরু করে। কোরিয়াকে মোকাবেলা না করে উঠতে পেরে একটা পর্যায়ে জাপান তাদের জাহাজ নিয়ে সীমানা থেকে পালিয়ে যায়। কিংডম অফ কোরিয়াতে এই সমস্ত ব্যাপার নিয়ে চর্চা শুরু হয়। প্রাইম মিনিস্টার কু বলে সে সমস্ত সৈনিক এবং রাজা সাহেবের কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ তারা এতটা সাহস দেখিয়েছে এবং জাপান যা কিছু করেছে এসবের জন্য যতক্ষণ পর্যন্ত তারা মাফ না চাইবে
কোরিয়া থেকে তাদের দেশে কোনো প্রকারের পণ্য এক্সপোর্ট হবে না। প্রাইম মিনিস্টারের এমন সাহসিকতার ভাষণ নেটে উড়াধুরা রিচ করছে। এসব দেখে তো তার অ্যাসিস্ট্যান্ট কিম তাকে খুবই প্রশংসা করে, বলে ওহো মিস কু, আপনি যদি প্রাইম মিনিস্টার না হতেন তাহলে যে কি হতো দেশের, আর আপনি একটু কমফোর্টেবল জুতা পরার চেষ্টা করুন। এই কথাই তো কু বলে এটা তার যুদ্ধের জুতা ছিল, লড়াই করেছে সেই জুতা পরে। আসলেই কোথায় লড়াই করলে তুমি কু মামুনি? এমনিতেই আমার বাসার আশেপাশে লড়াই হচ্ছে, আজকে চাই যাই হোক আমি কথা বলা থামবো না ভাই, অনেক সাফার করছে, আর মজা লাগতেছে না আমার। জাস্ট আমি আই জাস্ট স্টার্ট টু রানিং রোলিং ওকে। এবার কিম তাকে একটা গুপ্ত সংবাদ দেয়, সেই রাজার মহলে কাজ করা একজন লোকের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছে এবং সে তার মাধ্যমে জানতে পেরেছে মহলে একজন অতিথি এসেছিল, সে দেখতে খুবই সুন্দরী, আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে রাজা নিজে তাকে নিয়ে এসেছিল। কুর মেজাজ একদম মরিচের মতো লাল হয়ে যায়, সে বলে হ্যাঁ আমি দেখেছি ওই কামিনীকে, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি ওর থেকে অনেক বেশি সুন্দর, কিন্তু তোমার এটা কাজ হচ্ছে তুমি ওর ব্যাপারে সব তথ্য আমায় দেবে। রিপাবলিক অফ কোরিয়াতে তেইউল লিগনের কথা ভাবছিল। দেখানো হয় লিগন তাকে নিয়ে চলে আসার পথে আবারও সেই দুই দুনিয়ার জায়গাতে এসেছিল। তেইউল কোরিয়া সাম্রাজ্য থেকে একটা ফুল গাছের বীজ কিনেছে, তাকে এখানে বীজ রোপণ করতে দেখে লিগন বলে সে তো তাকে বলেছে এখানে বৃষ্টি হয় না, রোদের আলো নেই, কোনো সময়ও নেই, তাই এখানে কখনোই উদ্ভিদ জন্মাতে পারবে না আর কোনোদিন এই ফুলও ফুটবে না। তেইউল বলে সে তো কখনো এখানে কিছু লাগানোর চেষ্টা করেনি, তাহলে সে কিভাবে বলতে পারে? তার কাছে থাকা বাকি বীজগুলো সে তার বাড়ির এক টপে বুনে দেয়। তেইউল তার ঘরে এসে সে ওই দুনিয়া সম্পর্কে জানার চেষ্টা করছিল। টাকাতে থাকা লিগনের ছবিটা দেখে আবারও তার কথা মনে পড়ে। লিগন তাকে চুমু করার পর তেইউল তার কাছে জানতে চেয়েছিল ক্যাপ্টেন ইয়ং তাকে বলেছে তার কাঁধে নাকি অদ্ভুত চিহ্ন আছে। এই কথায় লিগন তাকে দেখাতে চাইলে জামা কাপড় খুলতে লাগলে তেইউল তাকে বারণ করে। লিগন বলে কেন, ভয় পাচ্ছ নাকি? এদিকে লিগনও তার কথাই ভাবছে। এমন সময় গার্ড এসে তাকে বলে শাহী দরবারে সে এটা পেয়েছে। আমরা দেখতে পাই এটা তেইউলের রেখে যাওয়া একটা চুলের গার্ডার। লিগন এটাকে হাতে পরে খুব খুশি হয়। এমন সময় তার দাদিকে দেখে সে তার সাথে কথা বলতে আসে। দাদি তার ভালো মন্দ অনেক কিছু বলে। লিগন জানতে চায় সে তাকে সব সময় এত কেয়ার করে, মহলে আসা প্রতিটা মানুষকে চেক করে, তার জামা কাপড়, ইনফ্যাক্ট তার ফার্নিচার থেকে শুরু করে সব কিছু, এমনকি সেই বাঁশিটাকেও চাবুকের মধ্যে লুকিয়ে সে তার জন্য রেখেছিল। এমনটা সে কেন করেছে? দাদি বলে তার তো এসব করারই ছিল, কারণ সেই রাতে লিরিম ওই বাঁশি তো চুরি করতে মহলে এসেছিল। বাহিরে ইয়ং এর কাছে সেই ডিটেকটিভের কাছ থেকে কল আসে। তার দেয়া স্টাফ থেকে সে কোনো প্রকারের তথ্য খুঁজে পায়নি, অর্থাৎ সেই ফিঙ্গারপ্রিন্ট কোথাও ম্যাচ করেনি, এবং সে ওই লোনা নামের মেয়েটার কথাও বলে তার কোনো সন্ধান তারা পায়নি, এবং সে জানতে চায় শাহী মহল কেন ওই লোনাকে খুঁজে বেড়াচ্ছে। ইয়ং বলে এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, সে তাকে বলতে পারবে না। পরদিন সকালে লিগন রাজকুমার লির সাথে কথা বলে। আজ লি তাকে নিজে থেকেই সবটা বলে। তার জীবনে একটাই ভয় ছিল কোনো না কোনো দিন তো লিগন তার কাছে জানতে চাইবে সেই রাতের কথা, লিরিমের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। গত 25 বছর যাবৎ সবাই জানে লিরিমকে হত্যা করা হয়েছে, কিন্তু রয়্যাল গার্ডরা লিরিমকে মারেনি। লিরিমের মৃত্যু তার গলার হাড্ডি ভাঙার জন্য হয়েছিল। তার শরীরের হাড়গোড় ভেঙে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। লিরিমের শরীর ছিল এক যোদ্ধার মতো, কিন্তু সমুদ্র থেকে যে ডেড বডি পাওয়া গিয়েছে সে জন্মগতভাবেই পঙ্গু ছিল। কিন্তু অবাক করা বিষয়টা হলো তার ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড গ্রুপ, এমনকি শরীরের এক একটা পার্ট লিরিমের সাথে হুবহুব মিল ছিল। তাই এই সত্যিটা সে তার থেকে লুকিয়েছে। সে জানে ভুল করেছে, কিন্তু এই বোঝা সে আর টানতে পারছে না। তাই সে চায় যার উত্তর সে 25টা বছরেও খুঁজে পায়নি, এর সমীকরণ যেন লিগন খুঁজে বের করে। লিগনের সন্দেহ ছিল লিরিম এখনো বেঁচে আছে, কিন্তু আজ এটা পানির মতো স্পষ্ট হয়ে গেল লিরিম সত্যিই বেঁচে আছে, আর সেও তার মতো দুই দুনিয়ায় যাতায়াত করতে পারে। আজ সে এটাও বুঝতে পারে শুধুমাত্র এই বাঁশির জন্যই তার বাবাকে সে মেরেছে। তাই তার মনে হচ্ছে যেহেতু বাঁশির অর্ধেক টুকরো তার কাছে আছে, এর মানে নিশ্চয়ই লিরিম তার মুখোমুখি হবে। রিপাবলিক অফ কোরিয়াতে আমরা লিরিমকে দেখতে পাই যে নারীর কফি শপে এসেছে। সে তার সাথে কথা বলে। লিরিম বলে এই জায়গাটা খুব সুন্দর, এখন থেকে প্রতিনিয়তই সে এখানে আসবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওনসাবের ছোট ভাই বোন স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই লিরিমের সাথে কাবির ধাক্কা লাগে। সে তার চেহারার দিকে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ বিজলি পড়ায় লিরিমের
চেহারা জ্বলে পড়ে যাচ্ছে। ভয়ে কাবি কাঁদতে শুরু করে। অনসাব এসে জানতে চায় সে কান্না কেন করছে, কি হয়েছে। কাবি বলে, ভাইয়া তুমি লোকটার চেহারা দেখেছো? ও দেখতে খুবই বাজে, একটা মনস্টারের মতো। অনসাব বলে, ও কারো চেহারা নিয়ে এরকম কথা বলতে হয় না, কে জানে বড় হয়ে তোমার চেহারা কেমন হয়। অনসাবের ছোট বোন বলে, ছোট মানুষের সাথে এভাবে কথা বলে, হ্যাঁ? এই কথায় অনসাব তার এই পাকা 2 ব্যাটারিকে নিয়ে বাড়ি চলে যায়।